চীন এবং রাশিয়া যে খুব ঠান্ডা মাথায় দারুণভাবে খেলছে, এই ঘাঁটিগুলো যদি না থাকতো তাহলে হয়তো তারা আজকে ইরানের এই আক্রমণের শিকার হতেন না। এটি বিশ্বের বিভিন্ন দেশে একটি চিঠি দেওয়া হয়েছে, যেটিকে অতি গোপনীয় চিঠি হিসাবে বলা হয়েছে। এবং আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরানের প্রধান নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি তিনি নিহত হয়েছেন বা তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এটি একটা বড় টার্নিং পয়েন্ট এই যুদ্ধের জন্য, যদি এই ঘটনা সত্য হয়ে থাকে। যদিও ইরানের পক্ষ থেকে বা ইরানি কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো কিছুই বলেনি, এটি ইসরায়েল দাবি করেছে। যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে এটি কিন্তু ইরান যুদ্ধে একটা বড় মোড় নেবে। কারণ লারিজানি শুধু ইরানের নিরাপত্তা উপদেষ্টা নন, ইরানের হয়ে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসাবে বা আন্তর্জাতিক বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগের ক্ষেত্রে তিনি হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি যদি সত্যি সত্যি নিহত হয়ে থাকেন তাহলে কিন্তু এটি বড় একটা মানে দুঃসংবাদ ইরানের জন্য। যদিও ইরান যেই প্রক্রিয়ায় তাদের যুদ্ধ পরিকল্পনা সাজিয়েছে, তাতে আয়াতুল্লাহ খামেনি যে পরিকল্পনা সাজিয়ে রেখে গেছেন, তাতে করে এই যুদ্ধ নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর বা নির্দিষ্ট কোনো ব্যক্তির কমান্ডের উপর নির্ভর করবে না। 31টি আলাদা কমান্ড আছে যারা নিজেরা স্বাধীনভাবে যুদ্ধ পরিচালনা করতে পারে। তারপরও আলী লারিজানি যদি নিহত হয়ে থাকেন, সেটির প্রভাব এই যুদ্ধে পড়তে বাধ্য। আর এদিক দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নানা রকমের হুমকি ধামকি দিচ্ছেন, নানা রকমের আরও যুদ্ধ আরও জোরালো করার ঘোষণা দিচ্ছেন, তখন তার যে প্রধান কাউন্টার টেরোরিজম ইউনিটের যে প্রধান, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় যিনি প্রধান কর্মকর্তা, এই সংস্থাটির পরিচালক জো কেন্ট, তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বলেছেন নৈতিকভাবে এই যুদ্ধ তিনি মেনে নিতে পারেননি, এ কারণে তিনি পদত্যাগ করেছেন। এবং ইরান কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করেনি বা বিশ্বের জন্য কোনো হুমকি হয়নি, যেটির কারণ দেখিয়ে এখানে যুদ্ধ করা হচ্ছে, কথা বলে তিনি পদত্যাগ করেছেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তার দেশের ভেতরে নানানভাবে এই যুদ্ধ নিয়ে বিপদে আছেন, সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও ট্রাম্প খুব মানে বলা যায় যে এক ধরনের তাচ্ছিল্যের সাথে বলেছেন যে তার পদত্যাগে আরও ভালো হয়েছে, অর্থাৎ জো কেন্টের পদত্যাগে তিনি বলেছেন যে এটি আরও ভালো হয়েছে। তিনি মনে করেন যে জো কেন্ট নিরাপত্তার জন্য যথেষ্ট উপযোগী ছিলেন না, এটি তিনি বলেছেন। কিন্তু ভিতরে ভিতরে যেটি দেখা যাচ্ছে যে মার্কো রুবিও, যিনি পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে একটি চিঠি দেওয়া হয়েছে, যেটিকে অতি গোপনীয় চিঠি হিসাবে বলা হয়েছে। এবং সেই চিঠিতে যে মিত্র দেশগুলো আছে তাদেরকে রাজি করানোর জন্য কূটনৈতিক তৎপরতা চালানোর কথা বলা হয়েছে। এই যুদ্ধে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে রাজি করানোর জন্য মিত্র দেশগুলোকে কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে, যাতে ওই প্রত্যেকটা মিশন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিশনগুলো রয়েছে বিভিন্ন দেশে, তারা যেন কূটনৈতিক তৎপরতা চালায়, যেন মিত্র দেশগুলো রাজি হয় এই যুদ্ধে তাদেরকে সহযোগিতা করতে। মানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ, যারা তাদেরকে সহযোগিতা করার কথা অটোমেটিক্যালি এবং বিভিন্ন সময় যুদ্ধে যারা সহযোগিতা করেছে, এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিত্র বাহিনী হিসেবে বিভিন্ন ঘাঁটিতে ইউরোপের বিভিন্ন দেশের এবং যে সৈন্যবাহিনী, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনীর সাথে আছে, এরকম অনেক ঘাঁটিতে আছে। আর সেই দেশগুলোকে এখন কূটনৈতিকভাবে তৎপরতা চালিয়ে রাজি করাতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেন তাদেরকে সহযোগিতা করে। অর্থাৎ পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা প্রতিকূলে চলে গেছে সেটি এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সেটি এখন প্রকাশ্যে বলছে না, কিন্তু ইরান তাদেরকে কতটা চাপে ফেলে দিয়েছে। ইরান হয়তো অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে গেছে, ইরান রাষ্ট্রকে হয়তো আরও বড় মূল্য, আরও চড়া মূল্য দিতে হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে যে চড়া মূল্যটি দিতে হচ্ছে সেটি হচ্ছে বিশ্ব অর্থনীতি একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে। আরেকটা হচ্ছে যে যুদ্ধের বিরুদ্ধে বিশ্বে বিভিন্ন দেশের যেই মতামত তৈরি হচ্ছে, মানুষের যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সেটি কিন্তু একটা বড় ফ্যাক্টর।
হয়তো ইরানকে মানুষ, ইরানের যে রেজিম সেটিকে হয়তো মানুষ পছন্দ করে না, কিন্তু তাই বলে একটি দেশের উপরে এভাবে অন্যায়ভাবে একটার পর একটা যুদ্ধ বিভিন্ন দেশে ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিচ্ছেন, যখন যাকে ইচ্ছা তুলে নিয়ে আসছেন, যখন যে দেশের ইচ্ছা রেজিম চেঞ্জ করে দিচ্ছেন, এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো দিনের পর দিন ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামি অনেকে নিতে পারছেন না, অনেক দেশ এই যুদ্ধে জড়াতে চাইছেন না। এ কারণে ডোনাল্ড ট্রাম্প বারবার করে বলার পরেও কেউ সাড়া দেয়নি। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, যুক্তরাজ্য বলেন বা অন্যান্য মিত্র দেশ ফ্রান্স বলেন, তারা কেউই কিন্তু রাজি হচ্ছে না। আর এদিক দিয়ে এই যুদ্ধে চীন এবং রাশিয়া যে খুব ঠান্ডা মাথায় দারুণভাবে খেলছে, সেটিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন টের পাচ্ছে। শুরুতেই টের পেয়েছে, কিন্তু এটিতে মানে রাশিয়া এবং চীন সরাসরি যুদ্ধে না এসেও কিভাবে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে নানান প্রক্রিয়ায়, সেটি কিন্তু খুব পরিষ্কার। একদিকে বিশ্বব্যাপী তেলের দাম বাড়ছে, বিশ্ব অর্থনীতিতে যেই মূল্যস্ফীতি সেটি বাড়ছে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। যেই মধ্যপ্রাচ্যে তাদের ৮০০-র বেশি, বিশ্বের বিভিন্ন দেশে যে তাদের ৮০০-র বেশি ঘাঁটি রয়েছে, সেগুলো নিরাপত্তার হুমকিতে পড়ছে। যেসব দেশ তাদেরকে এতদিন সহযোগিতা করেছে, তাদের মিত্র দেশ ছিল মধ্যপ্রাচ্যে, সেই দেশগুলো এখন কিন্তু তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়ার সময় হয়েছে। কারণ ইরান এমন একটা অবস্থা তৈরি করেছে যে ইরানের বিরুদ্ধে হয়তো মনোভাব তৈরি হয়েছে ওইসব দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কিন্তু একটা মনোভাব কঠোরভাবে তৈরি হয়েছে যে তারা এই যুদ্ধ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আরও বেশি বিপদে ফেলে দিয়েছে। তাদের প্রত্যেকটা, এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলো যদি না থাকতো তাহলে হয়তো তারা আজকে ইরানের এই আক্রমণের শিকার হতেন না। এটি প্রত্যেকটা দেশ কিন্তু বুঝতে পারছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, প্রত্যেকটা দেশই কিন্তু এই পরিস্থিতিটা বুঝতে পারছে এবং এই পরিস্থিতিটা তারা ফেস করছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে তাদের এতদিন যে একটা আবেগ ছিল, যে একটা মানে তাদের মধ্যে যে একটা নিরাপত্তার বোধ ছিল যে মার্কিন ঘাঁটি আমাদের এইখানে আছে মানেই আমরা নিরাপদ, এখন কিন্তু সেই বোধটা উল্টো দিকে বইছে। এখন বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণে এখন তারা বরং অনিরাপদ বোধ করছেন। যেটি ইরাকে মার্কিন দূতাবাসে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশ থেকে তাদের প্রত্যেক নাগরিককে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে, আরও 12টি দেশ থেকে তাদের নাগরিকদের অবিলম্বে চলে যেতে বলেছে। তো যখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে অবিলম্বে এইসব দেশ ছাড়ার কথা বলে, তখন এইসব দেশ কতটা নিরাপত্তাহীনতায় পড়ে গেছে সেটি বোধ করি ওই দেশগুলোর বুঝতে খুব বেশি সমস্যা হয় না। এ কারণে ইরানের উপর যেমন তারা একদিকে ক্ষোভ ঝাড়ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ দেশগুলো, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোও হয়তো আস্তে আস্তে ভবিষ্যতে কিভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায় বা সরানো যায়, সেই পরিকল্পনাও কিন্তু দেশগুলো এখন আঁটতে শুরু করেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিমুক্ত মধ্যপ্রাচ্যের একটা চিন্তা এরই মধ্যে কিন্তু এসব দেশগুলোর মাথায় ঢুকেছে। হয়তো বিকল্প চিন্তাও তারা করতে পারেন যে তাদের নিরাপত্তার জন্য এবার চীন রাশিয়ার দিকেও তারা ঝুঁকে পড়েন কিনা, বা তাদের সামরিক ব্যবস্থা তারা গ্রহণ করেন কিনা, বা অস্ত্র বা নিরাপত্তা যেই বলা যায় যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলোও গ্রহণ করেন কিনা, সেই চিন্তাও কিন্তু মাথায় আসছে। অর্থাৎ এখানে রাশিয়া এবং চীন আমেরিকাকে কিন্তু একটা বড় ধরনের চাপের মধ্যে ফেলে দিয়েছে নানান দিক থেকে। তারপরও এই যুদ্ধটা আলী লারিজানি যদি সত্যি সত্যি নিহত হয়ে থাকেন, তাহলে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এই যুদ্ধের একটা ভবিষ্যৎ পরিষ্কার বোঝা যেতে পারে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।